আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা একটা এনজিও নিয়োগ সার্কুলার দেখাবো। এটিতে ১৩১৪টি পদ রয়েছে, অর্থাৎ ১৩১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় একটা নিয়োগ সার্কুলার হচ্ছে এই এনজিও সার্কুলারটা। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেসটা, এই বিষয়গুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি জানতে পারবেন। দেখেন এখানে ১০০০টি পদ, ২টি ২০০ পদ, ৫০টি, ২৫টি। তো আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কিন্তু আপনি সার্কুলারের বিষয়গুলো সম্পর্কে জানবেন, আপনি আবেদন করতে পারবেন কিনা, আবেদনের প্রসেসগুলো সম্পর্কে সকল কিছুই আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন বা নতুন দেখতেছেন এই চ্যানেলটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো বেসিক্যালি আমার এই চ্যানেলে আমি কিন্তু সব যে চাকরি নিউজগুলো, সরকারি চাকরি নিউজ দিয়ে থাকি। প্রাইভেট চাকরির মধ্যে যেটা একবারে অথেন্টিক যেটা পাই সেটাই শুধু দেওয়ার চেষ্টা করি। তো এটাও আমি অথেন্টিক নিউজ পোর্টাল থেকেই পেয়েছি। তো আপনারা দেখতে পারেন এই সার্কুলারটা। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, এসএসএস। তারপর এখান থেকে দেখবো নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি কি সৎ জীবন যাপন করতে আগ্রহী? আচ্ছা, তারপরে দেখি কি বলা আছে। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, এসএসএস, বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের মোট ৫৬টি জেলার ১২ লক্ষাধিক পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, প্রকল্প, ক্ষুদ্র অর্থায়ন, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি উন্নয়ন, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সম্প্রসারণ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি বাস্তবায়ন করছে। আচ্ছা, প্রতিষ্ঠানের ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, শিক্ষা, কৃষি সম্প্রসারণ ও কর্মসূচিতে পেশা গঠনে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। তারপর আমরা এখান থেকে দেখব ১ নম্বরে আছে সহকারী পরিচালক। এটা হচ্ছে আপনার অর্থ, হিসাব, ভ্যাট ও ট্যাক্স আর্থিক প্রতিষ্ঠান, বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থাৎ সহকারী পরিচালক পদে একটি পদ রয়েছে। ৫০ বছর পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ এটার হচ্ছে বয়স যেটা সর্বোচ্চ ৫০ বছর। বেতন স্কেল দেওয়া আছে এখানে এবং শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে। বেতন হচ্ছে শিক্ষানিবাসকালে ন্যূনতম বেতন হচ্ছে ১,০৮,৫৬০ টাকা। ১,০৮,৫৬০ টাকা মাসিক বেতন। আচ্ছা, নিয়মিতকরণের পর বেতন হবে ১,৩৫,৭০০ টাকা। ওরাল অনেক বেতন। শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক, অর্থাৎ মাস্টার্স পাস করতে হবে ফাইন্যান্স নিয়ে, অর্থনীতি নিয়ে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে এস কোর্স, সিএ কোর্স কমপ্লিট, পার্টলি কোস্ট ম্যানেজমেন্ট, ন্যূনতম নলেজ ও বিজনেস লেভেল অভিজ্ঞতা, অর্থ ও হিসাব বিভাগে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা এবং উচ্চ ব্যবস্থাপকীয় পদে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এখান থেকে যে বিষয়টা বুঝলাম আমরা, যে এখানে কিন্তু আপনার মিনিমাম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু ৫০ বছর পর্যন্ত আবেদনের যোগ্যতা এবং মাস্টার্স পাস, বেতনও কিন্তু অনেক লাখ টাকার উপরে। ট্যাক্স ও ভ্যাটের আয়োজ্য কর, প্রাতিষ্ঠানিক রিটার্ন প্রদান, ট্যাক্স ও ভ্যাট উপযোগী আর্থিক প্রতিবেদন ও ডকুমেন্ট তৈরি। আচ্ছা, কি কি কাজ আপনার হবে সেই বিষয়গুলো দেওয়া আছে। ট্যাক্স ও ভ্যাট উপযোগী আর্থিক প্রতিষ্ঠান ডকুমেন্ট তৈরি করা, ট্যাক্স শিল্ড ক্যালকুলেশন সুবিধা বাস্তবায়ন, আন্তর্জাতিক হিসাব নিকাশ। আচ্ছা, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ২ নম্বরে দেখব প্রশাসক, একটি পদ রয়েছে। ৫২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন ও পদবি দেওয়া আছে আলোচনা সাপেক্ষে। আচ্ছা, তাহলে প্রশাসকের এইটাতে ৫২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। এইটার হচ্ছে বেতন যেটা সেটা আলোচনা সাপেক্ষে হবে। এটা কিন্তু এখানে ফিক্সড ভাবে দেওয়া নেই। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস সাথে এমপিএইচ পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ হলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, সরকারি বা বেসরকারি ন্যূনতম ২০ শয্য বিশিষ্ট হাসপাতালে ব্যবস্থাপনার ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ সরকারি হোক সেটা বেসরকারি হোক, যেকোনো একটা প্রতিষ্ঠানে ২০ বছরের যদি হাসপাতালে কাজের যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস। আচ্ছা, এরপরে আমরা দেখবো এখান থেকে কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা বা অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে হেড অফ কোর সফটওয়্যার, একটি পদ রয়েছে। এটারও বেতন আলোচনা সাপেক্ষে। এইটাতেও আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে স্নাতক বা মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এটিতেও ১০ বছর পর্যন্ত আবেদনের জন্য যোগ্যতা লাগবে, অর্থাৎ অভিজ্ঞতা লাগবে। ১০ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। ৫ বছরের অভিজ্ঞতা অবশ্যই লাগবে। ১০ বছর থাকলে ভালো, সমস্যা নেই, কিন্তু ৫ বছর থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর্থিক মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এমএফআই এর কোর সফটওয়্যার দেশব্যাপী বাস্তবায়ন পরিকল্পনা পর্যায়ের সাপোর্ট অপারেশন পরিচালনার দক্ষতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, ৪ নম্বরে দেখবো হেড অফ আইটি,
ইনভার্সন অ্যান্ড টেকনোলজি একটি পদ রয়েছে। ৪৫ বছর পর্যন্ত আবেদনের জন্য সময় পাবেন আপনারা। আলোচনা সাপেক্ষে বেতন ধরা হবে। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি সমমান সম্পূর্ণ বিষয়ে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা আইটি ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের নেতৃত্বমূলক কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো আইটি খাতে যাদের কাজের অভিজ্ঞতা আছে, তো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু মাস্টার্স পাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ৫ নাম্বার আছে ডাটা অ্যানালিস্ট। তো এটাতে একটি পদ রয়েছে। আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে এবং আবেদনের জন্য পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স সমমান ডিগ্রি বিষয়ে যদি আপনি অনার্স কমপ্লিট করেন বা ডিগ্রি করে থাকেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যে ডিপার্টমেন্ট বা সাবজেক্টের নামগুলো বললাম, পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা ডাটা সায়েন্স, এগুলো নিয়ে যারা অনার্স ডিগ্রি করছেন তারা আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা বা নলেজ থাকতে হবে। স্বাস্থ্য সমন্বয়কারী একটি পদ রয়েছে। আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। এমবিবিএস সাথে এমপিএইচ পোস্ট থাকলে অগ্রাধিকার পাবেন। এখানে ১০ বছরের যদি কোনো একটা অভিজ্ঞতা থাকে, সেটা সরকারি হোক বেসরকারি হোক যেখানেই হোক, যে কোনো হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নির্মাণ প্রকৌশলী একটি পদ রয়েছে। আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে। এটা তো আবেদনের জন্য অনার্স পাস অথবা মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এর প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। তো যারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছেন বাট চাকরি নাই, সো তারা কিন্তু এটাতে দেখতে পারেন ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ম্যানেজার ৫টি পদ রয়েছে। ৭৫,০০০ টাকা বেতন। জেনারেল ম্যানেজারের বেতন ৭৫,০০০ টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে ৭৯,০০০ টাকা। আচ্ছা, অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আরো যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তার বেতনটা প্রায় লাখের উপরে হবে। ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে। যে কোনো বিষয়ে মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু কোনো সাবজেক্টের কথা উল্লেখ করা নেই। স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে ২৫টি শাখা ও ১০০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনা, ওরে আল্লাহ, ১০০ কোটি টাকা ঋণ পরিচালনার কাজের অভিজ্ঞতা যারা আছে তারা এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা জেনারেল ম্যানেজার পদে এর আগে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে জব করেছেন, সো তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। ৯ নম্বর আছে এরিয়া ম্যানেজার, ২৫টি পদ রয়েছে, ৫২,০০০ টাকা বেতন। তো টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে আপনার ৫৮,০০০ টাকা। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বা আলোচনা সাপেক্ষে তাদের বেতনটা নির্ধারণ করা হবে। যেকোনো বিষয়ে স্নাতক বা যেকোনো বিষয়ে মাস্টার্স পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো যারা যেকোনো প্রতিষ্ঠানে চাকরি করেছেন, ৩০ কোটি মিনিমাম ৩০ কোটি টাকার আপনি ঋণ পরিচালনা করছেন বা কাজ করছেন, সো তারা আবেদন করতে পারবেন। অডিট কর্মকর্তা ২০টি পদ রয়েছে, ৪৩,০০০ টাকা বেতন। পরবর্তীতে বেতন হবে ৫৩,০০০ টাকা। তো ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে যারা মাস্টার্স পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। জেনারেল হিসাব কর্মকর্তা ৫টি পদ রয়েছে, ৪৪,০০০ টাকা বেতন। নিয়মিতকরণের পর ৫৫,০০০ টাকা হবে। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে যারা মাস্টার্স পাস করছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। সিনিয়র অফিসার ৫০টি পদ রয়েছে, ৪৫,০০০ টাকা বেতন। পরবর্তীতে ৪৯,০০০ টাকা বেতন ধরা হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন যারা আবেদন করতে পারবেন। যে কোনো বিষয়ে মাস্টার্স পাস করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৫ কোটি টাকা, মাত্র ৫ কোটি টাকা যারা ঋণ পরিচালনা করছেন, সো তারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অটোমোবাইল প্রকৌশলী, আলোচনার সাপেক্ষে বেতন দেওয়া হবে। যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস, অভিজ্ঞতা সম্পন্ন ৫ বছরের অভিজ্ঞতা যাদের আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে অফিসার ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক, ২০০টি পদ রয়েছে। এখানে কিন্তু ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই দুটো সার্কুলারের পদের সংখ্যা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে আপনারা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, অফিসার ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক, অর্থাৎ অফিসার ক্রেডিট নেওয়া হবে বা সহকারী শাখা ব্যবস্থাপক, যেটাই আপনি বলেন না কেন, ২০০টি পদ রয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালে ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে এবং শিক্ষানিবেশকালে, অর্থাৎ প্রথম আপনাকে কয়েক মাস প্রশিক্ষণকাল বলা হয়, এটা হচ্ছে বেতন ১৬,০০০। শিক্ষানিবেশকাল, অর্থাৎ এই যে প্রশিক্ষণের পরে আপনি যখন শিক্ষানিবেশকালে চলে যাবেন তখন আপনার বেতন হবে ৩৩,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে আপনার ৪১,৯৬০ টাকা পর্যন্ত। যেকোনো বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে। যেকোনো বিষয়ে মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। তবে এই পদে যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক জানা থাকতে হবে। মোটরসাইকেল চালাতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এসএসসি কর্মরত কর্মীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এসএসএস কর্মচারীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং ৩৫ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। যারা এই যে এই প্রতিষ্ঠানে কর্মরত আছে, নিম্নের পদে যদি কেউ থাকে তারাও আবেদন করতে পারবে, তাদের জন্য ছাড় দেওয়া আছে। ঠিক আছে? এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, ১,০০০টি পদ রয়েছে। ক্রেডিট সিনিয়র মাঠ সংগ্রহক। তো অ্যাসিস্ট্যান্ট অফিসার ১,০০০টি পদ রয়েছে, বিশাল বড় কিন্তু পদের সংখ্যা। প্রশিক্ষণকালে বেতন হচ্ছে ১২,০০০ টাকা, শিক্ষানিবাসকালে ২৯,০০০ টাকা, আপনি যখন স্থায়ীকরণ হবে বা নিয়মিতকরণ হবে বেতন হবে ৩৬,৫৬০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক, অর্থাৎ এটাতে অনার্স পাস করলেও আবেদন করতে পারবেন, মাস্টার্স পাস করলেও আবেদন করতে পারবেন। যে কোনো বিষয়ে স্নাতক
অথবা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। প্রার্থীদেরকে বাইক চালানোর পারদর্শী থাকতে হবে, অর্থাৎ সাইকেল চালানো জানা থাকতে হবে। শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগাযোগের সময় জামানত হিসেবে 15,000 টাকা। ওরা এইটাই তো খুব খারাপ জিনিস, এটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। আচ্ছা, কি বলা আছে, নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসেবে 15,000 টাকা জমা রাখতে হবে। না, এটা আমার পছন্দ হইল না। সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য। আচ্ছা, আবেদনপত্রে ও খামে পরীক্ষার কেন্দ্র ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের 35 বছর পর্যন্ত আবেদনের জন্য শিথিলযোগ্য। না, এই জায়গার এই যে সার্কুলারগুলো, আমার এই বিষয়টা খুবই খারাপ লাগে। ঠিক আছে, এই তো আপনার জামানত দিতে হয়। আচ্ছা, এখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে, যাই হোক, তাও দেখেন, আমার তো এটার বিষয় বলা না, আপনারা দেখতে পারেন। অ্যাসিস্ট্যান্ট অফিসার 1000টি পদ রয়েছে। এটা হচ্ছে আপনার 2 মাস আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর আপনার পার্মানেন্ট হওয়ার পরে বেতন হবে 36,000 টাকা পর্যন্ত। এখানে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা আবেদন করতে পারবেন। আবার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা যদি শুধুমাত্র সাইকেল চালাতে পারে, বাইসাইকেল, তাও আবেদন করতে পারবে। জামানত হিসেবে 15,000 টাকা এবং আবেদনপত্রেও খামে পরীক্ষার কেন্দ্র। তো আপনি এই যেকোনো একটা জেলাতে আপনাকে কিন্তু গিয়ে পরীক্ষা দিতে হবে, যেমন ঢাকা অথবা টাঙ্গাইল অথবা চট্টগ্রাম অথবা কুমিল্লা অথবা নোয়াখালী অথবা ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়ি, সিলেট, এগুলোর মধ্যে যেকোনো একটা জেলাতে দিতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি, সকল পদে শিক্ষানিবাসকাল 6 মাস। নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সংস্থায় চাকরিবিধি অনুযায়ী 10% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের জন্য পেনশন পূর্তি, 5 বছরের জন্য একটি হিসাব, সর্বোচ্চ 5 গ্র্যাচুইটি প্রতি বছর 30 দিন সংস্থায় নিয়োগ বিক্রয় যোগ্য, অর্জিত ছুটি, মূল বেতনের সমপরিমাণে 2টি উৎসব বোনাস, মূল বেতনের সমপরিমাণে 2টি উৎসব বোনাস পাবেন। মাইক্রো ফাইন্যান্স কর্মীদের, অর্থাৎ এখান থেকে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ পাবেন। লাঞ্চ ভাতা, সুদমুক্ত মোটরসাইকেল ও ট্যাব ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়, কর্মী ঋণ, মোবাইল বিল প্রদায়। আচ্ছা, সবকিছু দেওয়া হবে, বুঝলাম, সবকিছু দেওয়া আছে এখানে। দুর্ঘটনাজনিত কারণে যদি কোনো আহত নিহত হন সে সুযোগও দেওয়া হবে। মৃত্যুজনিত আর্থিক সুবিধা দেওয়া হবে। সোনালী ব্যাংক করমর্দন সুবিধা পাবেন। 17 ধরনের ছুটির সুবিধা পাবেন। আচ্ছা, 17 ধরনের ছুটির সুবিধা পাবেন। ভালো পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন পদের কর্মীদের বিদেশ গমন সুবিধা সহ আনুষঙ্গিক সুবিধাবাদী প্রাপ্য হবেন। 8 নং পদে নির্বাচিত সার্বক্ষণিক গাড়ি ও ড্রাইভার সুবিধা প্রদান করা হবে। আচ্ছা, 8 নম্বর কোনটা? আচ্ছা, 8 নম্বর পদে তাকে একটা পার্সোনালি একটা গাড়ি দেওয়া হবে এবং ড্রাইভিং দেওয়া হবে। নিয়োগকৃত 8, 9, 11, 12, 14, 15 নং পুরুষ প্রার্থীগণ সংস্থার অফিস ক্যাম্পাসে বিনামূল্য একক আবাসন সুবিধা পাবেন। আচ্ছা, থাকার জন্য আচ্ছা সুযোগ সুবিধা ভালো আছে। হ্যাঁ, বিনামূল্য আবাসন সুযোগ সুবিধা পাবেন। 12, 14, 15 নং মহিলা প্রার্থীগণ বাইরে থাকার জন্য অতিরিক্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন। আচ্ছা, ভালো, অনেক সুবিধা আছে মোটামুটি। 12, 14, 15 নং পদের জন্য বাড়ি ভাড়া দেওয়া হবে এবং 1, 6, 7, 13 নং পদের জন্য নিয়োগ প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়। আচ্ছা, ফাউন্ডেশনে আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। সরি, এটা কর্মস্থল, অর্থাৎ আপনার হচ্ছে অফিসিয়াল কাজ, একদম একদম মানে আপনার অফিসের মধ্যেই। টাঙ্গাইল 3 নং, 4 নং, 5 নং পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের থাকার জন্য অতিরিক্ত বাড়ি ভাড়া পাবেন, অতিরিক্ত বাড়ি ভাড়াও দেওয়া হবে এবং 1, 6, 7 নং নিয়োগ প্রার্থীদের, আচ্ছা এটা তো দেখলাম, প্রার্থীদের কর্মস্থল হবে। আচ্ছা, 2 নং পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে এসএসএস হাসপাতাল, টাঙ্গাইল। 10 নং পদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয়, বিভাগীয় কার্যালয়। 11 নং পদের জন্য হবে। আচ্ছা, এরপর দেখব উপনির্বাহ পরিচালক এসএসএস বরাবর আবেদনপত্র, স্বাক্ষরসহ প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, স্বাক্ষরসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্পর্কিত পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আচ্ছা, আমি আবারও বলি, আপনারা ভালো করে দেখেন এই বিষয়টা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনি আবেদনের জন্য এই বিষয়গুলো প্রয়োজন। আবেদন করতে আপনার আবেদনপত্রের সঙ্গে স্বাক্ষর দিতে হবে, প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, একটা সিভি তৈরি করতে হবে। সো অবশ্যই বাংলাতে আপনারা সিভিটা তৈরি করতে পারেন, স্বাক্ষরসহ, সিল সহ আপনারা পাঠিয়ে দিবেন। স্বাক্ষরসহ, সিল না, শুধু স্বাক্ষর দিবেন আর কি। শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, যেমন আপনার এসএসসি, এইচএসসি, অনার্স পর্যন্ত যদি দেন, যেটাতে করবেন, অনার্স পর্যন্ত থাকলে ওটা অনার্স পর্যন্ত, মাস্টার্স থাকলে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সঙ্গে দিবেন। জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি, সম্পর্কিত 4 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন। অবশ্যই ল্যাব প্রিন্ট করে দিবেন। 200 টাকা অফারের যোগ্য। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসসি এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড, শাখা, টাঙ্গাইল। সঞ্চয়ী হিসাব নম্বর এই যে দেওয়া আছে এখানে, এই অনলাইনে জমা আরটিএজি পে অর্ডার জমা স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। যারা আবেদন করবেন তাদেরকে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, যে কোনো সরকারি একটা কোনো ব্যাংকে গেলেন, যাওয়ার পরে আপনাকে এই যে যা দেখাতে হবে, এই যে এই নাম্বার দিয়ে ময়মনসিংহ, হ্যাঁ, আচ্ছা কি বলা আছে এখানে, ময়মনসিংহ রোড, শাখা রোড, টাঙ্গাইল, সঞ্চয় হিসাব নাম্বার, এই যে এই ব্যাংকের শাখা আছে, এই শাখা এই হিসাব নাম্বার আপনাকে 200 টাকার একটা পে অর্ডার স্লিপ নিতে হবে। ঠিক আছে,
সো নিয়ে আপনাকে আবেদনপত্রের সাথে এই যে কাগজপত্রগুলো এগুলোর সাথে ওই পে অর্ডারটা যুক্ত করতে হবে। উপরোক্ত নিয়ম ব্যতীত কোনোভাবে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো আপনারা এই যে প্রতিষ্ঠানে যাবেন এই অ্যাকাউন্ট দিয়েই আপনাকে পে অর্ডার স্লিপ নিতে হবে, ঠিক আছে? সকল পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ১৫ নং পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, ১ থেকে ১৪ নং পদের প্রার্থীদের কেন্দ্র টাঙ্গাইল এবং ১৫ নং পদের প্রার্থীদের কেন্দ্র টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে অবস্থিত হবে। আবেদনপত্র এবং খামের উপর পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। বয়স গণনা আগামী ২৬/১/২০২৬ তারিখ অনুযায়ী হবে এবং আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া হবে। তো আপনি এখন এই সকল কাগজপত্র নিয়ে খামের উপরে একটা খামের মধ্যে আপনারা নিবেন। নিয়ে খামের উপরে মানে সকল ডকুমেন্টগুলো আপনারা ভরাবেন এর সহ পে অর্ডারটা সহ। তারপরে আপনারা খামের উপরে খামটা আপনারা আটা দিয়ে লাগায় দিবেন। দেওয়ার পরে খামের উপরে অবশ্যই আপনারা এখানে পদের নাম লিখবেন। আ এখানে পদের নামটা আপনারা অবশ্যই লিখবেন। কোন পদে, কয় নাম্বার পদে আবেদন করতেছেন এটা লিখবেন। লেখার পরে এখানে প্রেরক প্রাপকের যে অপশনটা এখানে আপনি আপনার সকল ইনফরমেশন লিখবেন। এখানে আপনি যেখানে পাঠাবেন, ঠিক আছে? সেই ঠিকানাটা লিখবেন। প্রাপক দিয়ে লিখবেন যে এই যে লিখবেন, এখান থেকে লিখবেন উপনির্বাহী পরিচালক এসএসএস। আচ্ছা, এটা লিখতে হবে আপনাদের। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে জমা দিবেন। আচ্ছা, কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। তারপরে এখান থেকে আবেদনপত্র এবং খামের উপরে পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। হ্যাঁ, পরীক্ষার কেন্দ্রের নামও উল্লেখ করতে হবে, আবার আপনাকে পদের নামও উল্লেখ করতে হবে। বয়স গণনা এটাও আমরা দেখছি। আবেদনপত্র প্রেরণের ঠিকানা। আচ্ছা, এই তো এটা হচ্ছে মেইন জিনিস। কিভাবে আপনি আবেদনটা পাঠাবেন? ওই যে প্রেরক লিখবেন হচ্ছে উপনির্বাহী পরিচালক সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস। লিখবেন হচ্ছে উপনির্বাহী পরিচালক সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। তো এটা কিন্তু টাঙ্গাইলে চলে যাবে। এটা হচ্ছে হেড অফিস হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। লিখে আপনারা কুরিয়ারে বা ডাকযোগে পাঠাবেন। সবারই নিজ নিজ জেলাতে দেখবেন ডাক যোগাযোগের অফিস আছে, একদম আপনার পোস্ট অফিস আছে। সো ওখানে গিয়ে আপনারা এই ঠিকানা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আবেদনপত্র গ্রহণের সময়সীমা ২৬/১/২০২৬ তারিখ। নির্বাচনী পরীক্ষা, লিখিত মৌখিক পরীক্ষা, কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার জন্য এসএসসি মোবাইল নাম্বারের মাধ্যমে ডাকা হবে। তো এই মোবাইল নাম্বারের মধ্যে এসএমএস এর মাধ্যমে আপনাকে ডাকা হবে। সুতরাং আবেদনপত্রে অবশ্যই সক্রিয় মোবাইল নাম্বার ফোন দিতে হবে এবং সকল পদে সুঠামদেহী, চরিত্রবান, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জিং, গ্রহণে আগ্রহী ও জেলা, শহর, উপশহর এই অঞ্চলে আপনারা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তো এরপর দেখা যাচ্ছে তবে সাময়িক সময়ের জন্য সার্টিফিকেট উত্তোলন করা যাবে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্যাকেট লাঞ্চ প্রদান করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র নকল সার্টিফিকেট বহনকারী প্রার্থী কোনো প্রকার সুযোগ সুবিধা পাবে না। অর্থের লেনদেন চাকরিরত প্রার্থী। আচ্ছা, এই পর্যন্ত এটাই। তো যারা আবেদনটা করবেন আপনাদের সময় তো খুবই কম। এই সময়ের মধ্যে আপনারা সরাসরি যদি কেউ পাঠাতে পারেন এই ২-৩ দিনের মধ্যেই তো পাঠাতে পারেন, ঠিক আছে? সো এ পর্যন্তই ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।